এসএসসি ভোকাব পিওয়াইকিউ সিরিজের আজকে আমাদের তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইডিয়মস অ্যান্ড ফ্রেসেস নিয়ে, যেগুলো হচ্ছে এমটিএস 2024 সালের, অর্থাৎ 2024 সালের এমটিএস পরীক্ষায় যে সকল ইডিয়মস অ্যান্ড ফ্রেসেস এসেছে সেই সমস্ত ইডিয়মস অ্যান্ড ফ্রেসেস নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাসের আলোচনা করব। তো এই সিরিজের কিন্তু অলরেডি আমাদের দুটো ক্লাস হয়ে গেছে। তো তোমরা যারা সেই ক্লাসগুলো দেখো নাই, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে কিন্তু ক্লাসগুলো দেখে নিতে পারো। আর তোমাদের একটা কথা বলবো যে এই ক্লাসগুলো কিন্তু, এই যে এসএসসি ভোকাব পিওয়াইকিউ সিরিজের ক্লাসগুলো কিন্তু তোমাদের এইবারের এমটিএস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমাদের বলবো যে যারা এই ক্লাসগুলো দেখতেছো, এই সিরিজের সম্পূর্ণ ক্লাসগুলো দেখবে। একটা বা দুটো ক্লাস দেখে যদি বাদ দাও তাহলে কিন্তু লাভের লাভ কিছু হবে না। তার থেকে আমি বলবো যে দেখতেই হবে না। যদি দেখো তো সম্পূর্ণ সিরিজটাই দেখবে এবং খাতায় নোট করবে। তো চলো আজকের ক্লাস আমাদের শুরু করা যাক। তো প্রথমেই কি ইডিয়ামস আছে দেখো, এ পিচ অফ কেক, ঠিক আছে, এ পিচ অফ কেক। তো এটার মানে কি? ইজি টু ডু অর অ্যাচিভ, ঠিক আছে, অর্থাৎ কোনো কিছু যা করা খুবই সহজ, বা যা অর্জন করা বা অ্যাচিভ করা খুবই সহজ, সেটাকেই আমরা কি বলবো? এ পিচ অফ কেক। এরপরে যদি আমরা দেখি অ্যাপেল অফ ওয়ান্স আই, ঠিক আছে, অ্যাপেল অফ ওয়ান্স আই। তো এইটার মানে কি? ভেরি স্পেশাল অ্যান্ড ভেরি প্রিসিয়াস, ঠিক আছে, অর্থাৎ খুবই মূল্যবান এবং খুবই স্পেশাল, মানে বিশেষ, ঠিক আছে। তো এইটা হচ্ছে দেখো, একজন মায়ের কাছে, এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে একজন সন্তান তার মায়ের কাছে কিন্তু কি? অ্যাপেলস অফ আইস, ঠিক আছে, অ্যাপেলস অফ ওয়ান্স আই, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যখন কারো কাছে কেউ খুবই স্পেশাল বা মূল্যবান হয়, সেটাকেই আমরা কি বলবো? অ্যাপেলস অফ ওয়ান্স আই, ঠিক আছে। তো অনেকের কাছে, তোমাদের কাছে কিন্তু এই অ্যাপেলস অফ ওয়ান্স আই কিন্তু অন্য কেউ হতে পারে, ঠিক আছে। তো তোমরা আশা করি বুঝে গেছো ব্যাপারটা। এরপরে যদি আমরা দেখি, এরপরে হচ্ছে অন ক্লাউড নাইন, ঠিক আছে। অন ক্লাউড নাইন কথাটার অর্থ কি? ইডিয়মসটার অর্থ কি? হচ্ছে এক্সট্রিমলি হ্যাপি, ঠিক আছে, মানে হচ্ছে চরম আনন্দিত বা খুবই আনন্দিত। তো এইখানে দেখো ছবিতে এইভাবে দেখলে তো তোমাদের মনে থাকবে ব্যাপারটা। দেখো এইভাবে যখন কি কোনো কিছুর ফাইনাল রেজাল্ট দেখা হয়, কোনো পরীক্ষার যখন ফাইনালি দেখে যে সিলেক্টেড, ঠিক আছে, সবাই একসাথে বসে যখন দেখে, তো দেখবে সবাই কি সেই খুশি হয়ে যায় না? এইটাকেই আমরা কি বলবো? এটাকেই কিন্তু আমরা বলবো অন ক্লাউড নাইন, ঠিক আছে, বা এক্সট্রিমলি হ্যাপি, অর্থাৎ চরম যখন খুশি বা আনন্দিত হয় সেটাকে আমরা বলবো এক্সট্রিমলি হ্যাপি বা অন ক্লাউড নাইন, অত্যন্ত খুশি, ঠিক আছে। তো তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট করব, এখনও পর্যন্ত তোমরা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে রেখে দিও পরবর্তী এই সিরিজের ক্লাসগুলো দেখার জন্য। তো এরপরের যদি আমরা প্রশ্ন দেখি, তো এখানে কি আছে? কল্ড ইট এ ডে, ঠিক আছে, কল ইট এ ডে। তো এই ইডিয়মসটার মানে কি? টু স্টপ ওয়ার্কিং অর ইন্ড অ্যান অ্যাক্টিভিটি ফর দ্য ডে, ঠিক আছে, মানে হচ্ছে টু স্টপ ওয়ার্কিং মানে হচ্ছে কাজ করা বন্ধ, অর ইন্ড অ্যান অ্যাক্টিভিটি ফর দ্য ডে, ঠিক আছে, একদিনের জন্য বা কোনো নির্দিষ্ট দিনের জন্য কোনো কিছু বন্ধ করা বা স্থগিত করাকেই আমরা কি বলবো? কল্ড ইট এ ডে, ঠিক আছে, কোনো দিনের কাজ শেষ করা বা কাজ বন্ধ করাকেই বলবো কল ইট ডে, ঠিক আছে। অনেক সময় দেখবে যে ক্রিকেট খেলায় যখন বৃষ্টি হয় ক্রিকেট ম্যাচে, ঠিক আছে, তখন সেটাকে কি করা হয়? কল্ড ইট এ ডে, ঠিক আছে, অর্থাৎ খেলাটাকে ওখানেই শেষ করা হয় বা খেলাটাকে স্থগিত করা হয়। তো যারা ক্রিকেট খেলা দেখো, তো এই জিনিসটা তারা কিন্তু জানবে, ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি, ঠিক আছে, হোয়েন পিক্স ফ্লাই, ঠিক আছে, হোয়েন পিক্স ফ্লাই। তোমরা একটা জিনিস ভাবো তো, মানে শুয়োর কখনো কি উঠতে পারে? বা কখনো এমন কোনো দিন আসবে যে শুয়োর তখন উড়বে? তো এটা কিন্তু কখনোই হবে না, তো ঠিক আছে। তো এইটাই কি বলছে? যে সামথিং দ্যাট উইল নেভার হ্যাপেন, ঠিক আছে, অর্থাৎ যে জিনিসটা কখনোই হবে না সেটাকে কি বলে? হোয়েন পিক্স ফ্লাই, ঠিক আছে। এই দেখো এখানে হচ্ছে শুকর বা শুয়োর কি উঠতেছে, যেটা একদম অসম্ভব বা কখনোই সম্ভব না, ঠিক আছে, এমন কিছু যা কখনোই ঘটবে না, ঠিক আছে, এমন কিছু যা কখনোই ঘটবে না, সেটাকে আমরা কি বলবো? হোয়েন পিক্স ফ্লাই। এরপরে যদি আমরা দেখি অ্যাট দ্য 11th আওয়ার, ঠিক আছে, অ্যাট দ্য 11th আওয়ার মানে হচ্ছে অ্যাট দ্য লাস্ট পসিবল মুমেন্ট, ঠিক আছে, অর্থাৎ একদম শেষ মুহূর্তে যখন কোনো কিছু করা হয় বা কোনো কিছু করার চেষ্টা করা হয়, সেটাকেই কি বলে? অ্যাট দ্য 11th আওয়ার, ঠিক আছে। এইখানে দেখো, এইখানে ছবিতে দেখো এই ব্যক্তি কি করতেছে? ট্রেন ধরতেছে। একদম ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। তো এই কিন্তু একদম শেষ মুহূর্তে একদম জাস্ট ট্রেনটা ছেড়ে দিয়েছে, এই ব্যক্তি ট্রেন ধরে ফেলেছে। তো এইটাকেই কি বলে? এই রকম সিচুয়েশনটাকে কি বলে? অ্যাট দ্য 11th আওয়ার, ঠিক আছে। এরপরে হচ্ছে ইটস লাইক এ হর্স, ঠিক আছে, অর্থাৎ ঘোড়ার মতো খায়, ঠিক আছে। এটাকে কি বলবে? এটার মানে কি হবে? ইটস ইন এ লার্জ কোয়ান্টিটি, ঠিক আছে, ইটস ইন এ লার্জ কোয়ান্টিটি, অর্থাৎ যে প্রচুর খাওয়া বা অতিরিক্ত খাওয়াকে কি বলবো? ইটস লাইক এ হর্স, ঠিক আছে। এইখানে দেখতে পাচ্ছ এই ব্যক্তি খেতে বসছে কতগুলো খাবার নিয়ে, ঠিক আছে, অনেকগুলো খাবার নিয়ে, ঠিক আছে। তো এইটাকে কি বলে? ইটস লাইক এ হর্স, ঠিক আছে, প্রচুর পরিমাণে খাওয়া, ঠিক আছে, প্রচুর পরিমাণে খাওয়া। এরপরে দেখো ইজিয়ার সেড দ্যান ডান, ঠিক আছে,
এইটা সকলেই জানো, একবার বললেই তোমরা বুঝে যাবে। ইজিয়ার সেড দ্যান ডান, ঠিক আছে, নট অ্যাজ ইজি অ্যাজ ইট সিমস টু বি, ঠিক আছে। অর্থাৎ কোনো কিছু বলা যতটা সহজ, করাটা ঠিক ততটাই কঠিন, ঠিক আছে। দেখে অনেক কিছুই মনে হয় যে এইটা এতটাই সহজ, ঠিক আছে, কিন্তু যখন জিনিসটা করতে যাবে বা করা হয় তখন বোঝা যায় কিন্তু জিনিসটা করা কতটা কঠিন। তো এটাই হচ্ছে যে ইজিয়ার সেড দ্যান ডান, ঠিক আছে, মানে বলা সহজ কিন্তু করা কিন্তু অনেকটা কঠিন, ঠিক আছে। তো এইটাই, যতটা সহজ মনে হয় ততটা কিন্তু সহজ নয়। এরপরে যদি আমরা দেখি, বিটেন অফ মোর দ্যান ইউ ক্যান চিউ, ঠিক আছে, অর্থাৎ টেকেন অন ওয়ার্ক বিয়ন্ড ইউর ক্যাপাবিলিটিস, ঠিক আছে। অর্থাৎ তোমার যতটা সামর্থ্য, তোমার বা যে কারোর যে সামর্থ্য যেটা থাকে, সেই সামর্থ্যের থেকে যদি বেশি কিছু করার চেষ্টা করে বা করে, সেটাকেই কিন্তু আমরা কি বলবো, বিটেন অফ মোর দ্যান ইউ ক্যান চিউ, ঠিক আছে। তো এরপরে দেখো ক্লিয়ার অ্যাজ মাড, ঠিক আছে, অর্থাৎ কাদার মতো পরিষ্কার। তো কাদার মতো পরিষ্কার এর মানে কি, ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে। অর্থাৎ কোনো কিছু জিনিস যখন বোঝা যায় না বা বোঝা কষ্টকর, সেটাকে আমরা কি বলবো, ক্লিয়ার অ্যাজ মাড। তো এইখানে ছবিতে দেখো এই ব্যক্তি কি করে আছে, কাদা মেঘে আসে। তো কাদা মাখার ফলে এই ব্যক্তিকে কিন্তু চেনা যাচ্ছে না বা কে এই ব্যক্তি বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তো কোনো কিছু জিনিসকে যখন আমরা বুঝতে পারবো না বা বোঝা কষ্টকর হবে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে কি বলবো বা কি বলি, সেটাকে আমরা বলি ক্লিয়ার অ্যাজ মাড, ঠিক আছে, অর্থাৎ ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। এরপরে দেখো পুট সামথিং অন আইস। তো পুট সামথিং অন আইস এর অর্থ কি, টু ডিলে অর পোস্টপন সামথিং, ঠিক আছে, কোনো কিছু বিলম্বিত করা বা স্থগিত করাকে কি বলবো, পুট সামথিং অন আইস, ঠিক আছে, পুট সামথিং অন আইস। এরপরে যদি আমরা দেখি, তো এরপরে হচ্ছে দ্য গিফট অফ দ্য গ্যাপ, দ্য গিফট অফ দ্য গ্যাপ। তো এর অর্থ কি, এর অর্থ হচ্ছে দ্য অ্যাবিলিটি টু স্পিক ইজিলি অ্যান্ড কনফিডেন্টলি, ঠিক আছে, অর্থাৎ যিনি ভালো কথা বলতে পারেন বা যিনি যে কোনো জিনিসকে খুব সহজে বোঝাতে পারেন বা আত্মবিশ্বাসের সাথে বলতে পারেন, তাকেই আমরা কি বলবো, দ্য গিফট অফ দ্য গ্যাপ, ঠিক আছে। মানে যে ব্যক্তি ভালো বক্তৃতা দিতে পারে বা কনফিডেন্টের সাথে কি বলতে পারে বা কোনো জিনিসকে খুব সহজভাবে বোঝাতে পারে, তাকেই আমরা বলবো দ্য গিফট অফ দ্য গ্যাপ, মানে সহজভাবে এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলার ক্ষমতা। এরপরে দেখো চুইং দ্য কাট। তো চুইং দ্য কাট কথাটার অর্থ কি, কন্টেম্প্লাটিং। কন্টেম্প্লাটিং মানে হচ্ছে থিঙ্কিং ডিপলি অর কনসিডারিং সামথিং কেয়ারফুলি, অর্থাৎ কোনো কিছুকে নিয়ে গভীরভাবে ভাবা বা চিন্তা করা, বিশ্লেষণ করা, ঠিক আছে, সেটাকে কি বলে, চুইং দ্য কাট, ঠিক আছে, মননশীল, ঠিক আছে, মনে মনে কোনো একটা বিষয় নিয়ে কি ভাবা, গভীরভাবে ভাবা বা মনে মনে সেই জিনিসটা নিয়ে বিশ্লেষণ করা, সেটাকেই আমরা কি বলবো, চুইং দ্য কাট, ঠিক আছে। এরপর দেখো অল ইন দ্য সেম বোট। তো এই কথাটার অর্থ হচ্ছে হোয়েন এভরি ওয়ান ইজ ডিলিং উইথ দ্য সেম সিচুয়েশন, যখন সকলেই একটা সিচুয়েশনের কি মুখোমুখি হয় বা একটা পরিস্থিতির মুখোমুখি হয়, সেটাকে আমরা কি বলবো, অল ইন দ্য সেম বোট। তো এইখানে দেখতে পাচ্ছ, এইখানে অনেক মানুষ কিন্তু একটা বোটের মধ্যে আছে, আর সমুদ্রের মাঝখানে কিন্তু ঝড় উঠে গেছে। তো নৌকোর কিন্তু একদম খুব বাজে অবস্থা হয়ে আছে বা বোটের বাজে অবস্থা হয়ে আছে। তো এইখানে কি সবার একই অবস্থা না, সবাই কিন্তু বিপদগ্রস্ত হয়ে আছে। তো যখন একটা সিচুয়েশনের মধ্যে সকলেই পড়বে বা যে সকল লোক সেম সিচুয়েশন বা সেম অবস্থার মুখোমুখি মুখোমুখি হবে, সেটাকেই আমরা কি বলবো, অল ইন দ্য সেম বোট, ঠিক আছে, অর্থাৎ যখন সবাই একই পরিস্থিতির মুখোমুখি হয়, সেটাকেই বলে অল ইন দ্য সেম বোট। এরপরে যদি আমরা দেখি, এরপরে হচ্ছে টু শো দ্য হোয়াইট ফিদার, ঠিক আছে, টু শো দ্য হোয়াইট ফিদার, টু অ্যাক্ট কাওয়ার্ডলি, ঠিক আছে, টু অ্যাক্ট কাওয়ার্ডলি, ঠিক আছে, অর্থাৎ হচ্ছে কাপুরুষের মতো আচরণ করা, কাপুরুষের মতো আচরণ করা। তো এইখানে দেখতে পাচ্ছ, এই জিনিসটা যদি এইটা বোঝো, ছবিটা যদি বোঝো, তাহলে এই জিনিসটা কিন্তু ভালো করে বুঝে যাবে এবং এই জিনিসটা কিন্তু কোনো দিনই তোমাদের মন থেকে ভুলে যাবে না। তো এইখানে দেখো, এইখানে হচ্ছে, এইখানে মোদি আর এইদিকে হচ্ছে ট্রাম্প, আর এইখানে হচ্ছে পাকিস্তান বা ভিকারিস্তানের কি প্রধানমন্ত্রী। তো এইখানে এই যে প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী কিন্তু কি ট্রাম্পকে বলতেছে যে প্লিজ হেল্প মি, মানে হচ্ছে কি, এই যে যখন ইন্ডিয়া পাকিস্তানের যখন যুদ্ধ লাগলো, তখন কিন্তু পাকিস্তান কি করলো, আমেরিকার কাছে গেল এবং আমেরিকার হাতে পায়ে ধরে কিন্তু কি যুদ্ধ থামানোর কথা বললো, একদম কাপুরুষের মতো, মানে লড়ার কোনো ক্ষমতা নেই, একদম ভয়ে কিন্তু আমেরিকার কাছে ছুটে গেল। তো এই জিনিসটাকেই কি বলে, এই জিনিসটাকেই বলে হচ্ছে টু শো দ্য হোয়াইট ফিদার, ঠিক আছে, টু অ্যাক্ট কাওয়ার্ডলি, ঠিক আছে, কাপুরুষের মতো আচরণ। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগতেছে। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো তোমরা যদি লাইক করে দাও বা তোমরা যদি মতামত দাও বা ফিডব্যাক দাও, তাহলে কিন্তু আমি কিন্তু মোটিভেট হই এবং আরও নতুন নতুন কিন্তু তোমাদের এই ধরনের কনসেপ্ট, এইভাবে কোন ফটো কীভাবে অ্যাড করলে তোমরা বুঝতে পারবে, এই ধরনের জিনিস কিন্তু আমার মাথায় আসে। তো প্লিজ তোমরা যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং ক্লাসটা কেমন লাগতেছে বা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে।
আর চ্যানেলে নতুন হলে চ্যানেল তো সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাস দেখার জন্য। তো এরপরে যদি আমরা দেখি স্পিল দ্য বিনস, স্পিল দ্য বিনস কথাটার অর্থ কি, রিভিল এ সিক্রেট অর ডিসক্লোজড ইনফরমেশন, অর্থাৎ কোনো কিছু জিনিস হচ্ছে কি এতদিন সিক্রেট ছিল বা ডিসক্লোজ ছিল, ঠিক আছে, মানে সেই জিনিসটা কেউ জানতো না বা বন্ধ ছিল, ঠিক আছে, তো সেই জিনিসটাকে কি রিভিল করে দেওয়া, সেটাকেই বলে স্পিল দ্য বিনস। দেখো এইখানে কি, এইখানে হচ্ছে, এইখানে ছবিতে দেখো একটা সিক্রেট কি ছেলেটা মেয়েটাকে বলে দিচ্ছে, আর ছেলেটা মেয়েটাকে বলে দিচ্ছে, তো এইটা আর সিক্রেট সিক্রেট থাকলো না, ঠিক আছে, এটা আর সিক্রেট সিক্রেট থাকলো না, এ আবার কি করবে সবাইকে বলে বেড়াবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে কি স্পিল দ্য বিনস, মানে রিভিল এ সিক্রেট অর ডিসক্লোজড ইনফরমেশন, ঠিক আছে, গোপন তথ্য প্রকাশ করা বা ফাঁস করা, ঠিক আছে। এরপরে দেখো এ ডাইম এ ডাজেন, ঠিক আছে, এ ডাইম এ ডাজেন মানে হচ্ছে ভেরি কমন, ঠিক আছে, অর্থাৎ কোনো কিছু হচ্ছে ভেরি কমন, সেটা হচ্ছে কি সামথিং ইজ ভেরি কমন নট স্পেশাল অর ভ্যালুয়েবল, ঠিক আছে, অর্থাৎ কোনো কিছু হচ্ছে খুবই সাধারণ, কোনো মানে বিশেষতা নেই বা কোনো কি কোনো ভ্যালুয়েবল নেই, মানে কোনো মূল্য নেই, সেটাকে আমরা কি বলবো এ ডাইম এ ডাজেন, ঠিক আছে। এইখানে তোমরা জিনিসটাকে তোমাদের রিলেট করে দেই একদম, এই জিনিসটা যদি বুঝে যাও এটা কোনোদিনও ভুলবে না। এখানে দেখতে পাচ্ছ এইখানে সমস্তগুলো হচ্ছে ফুড ব্লগার, ঠিক আছে। এই ফুড ব্লগারগুলো কী করে, আমি কিন্তু সকল ফুড ব্লগারদের কথা বলতেছি না, যেগুলো হচ্ছে কি, যেগুলো একদম ছাপড়ি ফুড ব্লগার তাদের কথাই আমি বলতেছি। এইখানে হচ্ছে কি, এইখানে একজন কি বিরিয়ানি বিক্রি করতেছে, এই যে ফুড ব্লগার, এই যে ফুড ব্লগার, এই যে মোবাইল, এই যে মোবাইল, এই যে মোবাইল, সবাই আর কি কি ক্যামেরা নিয়ে ছুটে গেছে, ঘি ঢালতেছে বিরিয়ানির মধ্যে, তবুও জিজ্ঞাসা করতেছে দাদা কী ঢালতেছো, ঠিক আছে, কোনো কিছু দিচ্ছে, জানতেছে যে কী দিচ্ছে, তারপরেও জিজ্ঞেস করছে দাদা কী দিচ্ছ, ঠিক আছে। তো এই জিনিসগুলো কি সস্তার, এগুলো কি সস্তার বলে না, সস্তার ব্লগার, ঠিক আছে। যারা প্রফেশনাল বা ভালো করে ফুড ব্লগিং করো তাদের কিন্তু আমি এখানে কোনো রকম কোনো কিছু করতেছি না বা খারাপ কিছু বলতেছি না, তাদের আমি রেসপেক্ট করি। ফুড ব্লগিং মানে তো এই না যে এই রকম সাপ্লিগিরি করে বেড়ানো, ঠিক আছে। তো আমি এই ধরনের সাপ্লিদের বলতেছি। তো এরা কি, এরা হচ্ছে যেখানেই কি কোনো নতুন দোকান খোলে বা যে দোকানের একটু নাম ডাক আছে সেখানে কি ছুটে যায় না, তো কি একদম এদের কি কোনো কিন্তু ভ্যালু নেই, ঠিক আছে, বা এরা কিন্তু স্পেশাল না, ঠিক আছে। এবার দেখো কোনো দোকানে বা কোনো জায়গায় যদি স্পেশাল গেস্ট আসে তাহলে সেটাকে কি স্পেশাল বলবো, কিন্তু এইভাবে যখন এই ফুড ব্লগারগুলো ছুটে যায়, এদের এদের কিন্তু কোনো ভ্যালু নেই এবং কোনো স্পেশালিটি নাই। এরা যাবে ভিড় পাকাবে, বলবে দাদা কী দিচ্ছ, দাদা এটা কি ওটা কি, এই ধরনের নানা ধরনের অযৌক্তিক প্রশ্ন করবে, ঠিক আছে। তো এইটাকেই কি বলে এ ডাইম এ ডাজন, ঠিক আছে, অর্থাৎ সামথিং ইজ ভেরি কমন নট স্পেশাল অর ভ্যালুয়েবল, মানে যেখানেই হচ্ছে নতুন দোকান, নতুন বিরিয়ানির দোকান, সেখানেই এই ধরনের সাপ্রি ফুড ব্লগারদের তোমরা পেয়ে যাবে। তো এইটাই হচ্ছে ভেরি কমন, আর হচ্ছে এদের কোনো বিশেষ মূল্য বা ভ্যালু নেই, ঠিক আছে। এরপরে হচ্ছে দেখো এ বোল্ড ফ্রম দ্য ব্লু, তো এই জিনিসটার মানে কি, এ বোল্ড ফ্রম দ্য ব্লু হচ্ছে এ সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড ইভেন্ট, ঠিক আছে, এ সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড ইভেন্ট, মানে কোনো কিছু যখন অপ্রত্যাশিতভাবে ঘটে সেটাকেই আমরা কি বলবো এ বোল্ড ফ্রম দ্য ব্লু। দেখো অপারেশন সিন্দুর, ঠিক আছে, অপারেশন সিন্দুর, যেটা আমরা কি পাকিস্তানের উপর করেছিলাম কয় তারিখে, 7 তারিখে করেছিলাম। তো যেখানে কি ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদের কি বলছিল যে আমাদের হচ্ছে কি সিভিল ডিফেন্স শিখাবে, সবাইকে বলতেছিল। তারপরে হঠাৎ করেই কিন্তু রাত্রিবেলা কিন্তু কি পাকিস্তানে অপারেশন সিন্দুর চালায়, এবং যেটা কিন্তু সবার কাছে কিন্তু আনএক্সপেক্টেড ছিল, এবং এটা কিন্তু পাকিস্তানিদের কাছে একদম বেশি আনএক্সপেক্টেড ছিল, ঠিক আছে। তারা কিন্তু কল্পনাও করতে পারে নাই যে ইন্ডিয়া এইভাবে পাকিস্তানের ওপর কি অপারেশন সিন্দুর করবে। তো এটাকেই কি বলে এ বোল্ড ফ্রম দ্য ব্লু, ঠিক আছে, হঠাৎ ও অপ্রত্যাশিত কোনো ঘটনা, ঠিক আছে, হঠাৎ ও অপ্রত্যাশিত কোনো ঘটনা। এরপরে যদি আমরা দেখি নাকেল ডাউন, ঠিক আছে, নাকেল ডাউন, এই নাকেল ডাউন কথাটার অর্থ কি, এই নাকেল ডাউন কথাটার অর্থ হচ্ছে টু স্টার্ট ওয়ার্কিং অর স্টাডিং হার্ড, ঠিক আছে, ইডিয়মস, ঠিক আছে, এটা একটা ইডিয়মস। নাকেল ডাউন মানে হচ্ছে যখন যখন হচ্ছে কেউ হচ্ছে পড়াশোনা বা কোনো কাজের প্রতি একদম প্রচুর মনোযোগ সহকারে প্রচণ্ড পরিশ্রম করে, সেটাকেই আমরা বলবো নাকেল ডাউন, ঠিক আছে, মনোযোগ সহকারে ও কঠোরভাবে কাজ করা বা পড়া শুরু করা, ঠিক আছে। এইখানে দেখো এই ছেলেটা কী করতে পড়তেছে, কারণ তার সামনে পরীক্ষা, তাই সে কী করতেছে প্রচুর পড়তেছে এবং মনোযোগ সহকারে পড়তেছে, ঠিক আছে। তো এটাকেই বললে নাকেল ডাউন, ঠিক আছে, নাকেল ডাউন। এরপরে যদি আমরা দেখি, এরপরে হচ্ছে দেখো ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, ঠিক আছে, আবারও বলছি এই জিনিসটা তোমরা যারা খেলা দেখো, ক্রিকেট খেলা দেখো, জিনিসটা কিন্তু তোমরা রিলেট করতে পারবে। তো ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ মানে হচ্ছে ইটস রেইনিং ভেরি হেভিলি, ঠিক আছে, অর্থাৎ প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রবল বৃষ্টি হচ্ছে, সেটাকে কি বলে সেটাকেই বলে ইটস রেইনিং ইটস ক্যাটস অ্যান্ড ডগস, ঠিক আছে। তো এইখানে দেখো এই যে আইপিএলের ম্যাচ কিন্তু কিছুদিন আগে কিন্তু বৃষ্টির কারণে কিন্তু কি বেঙ্গালুরুতে কিন্তু ম্যাচ পরিত্যক্ত হয়েছিল, ঠিক আছে। তো সেখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল, ফলে কিন্তু আর ম্যাচ করানো সম্ভব হয়নি। তাই সেটাকে আমরা কি বলবো ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, যখন খুব বৃষ্টি হয় বা প্রবল বৃষ্টি হয় সেটাকে আমরা বলবো ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস।
এরপরে দেখো বিটুইন এ রক অ্যান্ড এ হার্ড প্লেস, ঠিক আছে, বিটুইন এ রক অ্যান্ড হার্ড প্লেস, তো এর মানে হচ্ছে ইন এ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন অ্যান্ড টু হ্যাভ টু মেক এ হার্ড ডিসিশন, ঠিক আছে। অর্থাৎ যখন তুমি খারাপ কোনো একটা পরিস্থিতিতে আছো এবং সেখান থেকে একটা তোমাকে ডিসিশন নিতে হবে, তো সেটাকেই কি বলে, বিটুইন এ রক অ্যান্ড এ হার্ড প্লেস। মনে করো অনেক সময় এমন কিছু হয় না যে এমনিতেই একটা খারাপ অবস্থার মধ্যে আমরা থাকি এবং সেই খারাপ অবস্থার মধ্যে আমাদের একটা কি সিদ্ধান্ত নিতে হয়, যেটা কিন্তু খুবই একটা কি মানে কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়ায়, তো সেটাকেই কি বলে, সেটাকেই বলে বিটুইন এ রক অ্যান্ড হার্ড প্লেস। এরপরে দেখো ইন স্টিচেস লাফিং আনকন্ট্রোলেবলি, ঠিক আছে, মানে অনিয়ন্ত্রিতভাবে কি হাসা, অনিয়ন্ত্রিতভাবে যেটা হাসা হয় সেটাকে কি বলে ইন স্টিচেস, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ অনিয়ন্ত্রিতভাবে কিন্তু হাসতেছে, তো এটা কি বলে ইন স্টিচেস। এরপরে দেখো ব্লু ইন দ্য ফেস, এর অর্থ হচ্ছে এক্সস্টেড, ক্লান্ত বা অবসন্ন, অর্থাৎ যখন কোনো কাজ করার পর শরীর ক্লান্ত হয় বা অবসন্ন হয় তখন যা মুখের অবস্থা হয় সেটাকেই বলে ব্লু ইন ফেস, ব্লু ইন ফেস, ঠিক আছে, মানে হচ্ছে এক্সস্টেড, ক্লান্ত বা অবসন্ন। কাজ করার ফলে যদি শরীর ক্লান্ত যখন হয় তারপর যে মুখের অবস্থা সেটাকেই বলে ব্লু ইন দ্য ফেস। এরপরে দেখো এরপরে হচ্ছে ন্যাস্ট হিজ টিথ, এক্সপ্রেস রেস টু শো এক্সট্রিম অ্যাঙ্গার অর ফ্রাস্ট্রেশন, ঠিক আছে। দাঁত কিরমির করা সাধারণত তীব্র রাগ ক্রোধের বহিঃপ্রকাশ, ঠিক আছে। ন্যাস্ট হিজ টিথ, যখন প্রচণ্ড রাগ হয় দাঁত কিরমির করে বা একদম কি ক্রোধ হয়ে সেটার বহিঃপ্রকাশ ঘটে সেটাকেই বলে ন্যাস্ট হিজ টিথ। তো এইখানে দেখতে পাচ্ছ ডিজে অরুণ, ঠিক আছে, এইখানে কিন্তু একদম ডিজে অরুণ কিন্তু এখানে কি করতেছে, ন্যাস্ট হিজ টিথ, ঠিক আছে, অর্থাৎ একদম কিন্তু রাগ ক্রোধের কিন্তু বই প্রকাশ করতেছে, ঠিক আছে, রাগ ক্রোধের বই প্রকাশ করতেছে, তো এটাকেই বলে ন্যাস্ট হিজ টিথ, মানে হচ্ছে এক্সপ্রেস রেস টু শো এক্সট্রিম অ্যাঙ্গার অর ফ্রাস্ট্রেশন, ঠিক আছে, দাঁত কিরমির করা সাধারণত তীব্র রাগ আর ক্রোধের বহিঃপ্রকাশ ঘটানো, ঠিক আছে। তো এই ছিল আজকের ক্লাস। যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কি করবে, লাইক করবে। আর তোমাদের যদি কোনো মতামত থাকে বা ফিডব্যাক দেওয়ার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই সিরিজের বাকি ক্লাসগুলো বা পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবে, তাহলে পরবর্তী ক্লাস যখনই আপলোড হবে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। তো ক্লাসগুলো কেমন লাগতেছে অবশ্যই সেটা জানাবে, আর ভিডিওগুলো যদি ভালো লাগে, ক্লাসগুলো যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর তোমাদের জন্য একটা হচ্ছে আমি জিনিস তোমাদের কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে আমি ভাবতেছি যে গ্রামারের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে সেগুলো আমি তোমাদের করিয়ে দেওয়ার চেষ্টা করব সময় বের করে। তো সেগুলো যদি তোমরা চাও এইভাবেই তোমাদের আর কি বিভিন্ন ফটো এবং বাস্তব সমাজের সাথে বা বাস্তব জীবনের সাথে রিলেট করে বোঝানোর চেষ্টা করব বিভিন্ন নিয়ম গ্রামারের। তো তোমরা যদি সেই ক্লাসগুলো চাও তো কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই সময় বের করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আবার বলছি লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।